প্রেগন্যান্সির রিপোর্টটা দুহাতে আঁকড়ে রেখে আজকে রুহি বেইমানি শহর ছেড়ে চলে যাচ্ছে। দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানির ধারা। আর এই যেন ব্যর্থতা শহরে আর থাকা যাচ্ছে না যে, কার জন্যই বা থাকবে। আজ এতগুলো বছর ধরে একজন মানুষকে নীরবে ভালোবাসলো বলে কি তাকে শেষমেশ শূন্য হাতে ফিরতে হলো? ওই মানুষটা জানতেও পারল না তাকে ভালোবেসে একটা মেয়ে কত যন্ত্রণা নিয়ে সহ্য করেছে। রুহি মাঝে মাঝে ভাবে, কি দোষ ছিল তার? শুধু তো ভালোই বেসেছে। ওই মানুষটা ভালোবাসতে না পারুক, অন্তত নিজের স্ত্রী হিসেবে সম্মানটা তো দেখাতে পারত। সব অপমান রুহি নিজে সহ্য করে ওই মানুষটার পাশে ছায়া হয়ে থাকতো, তার সব সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকতো। সে হয়তো ভালোবাসেনি, কিন্তু রুহি তো বেসেছে। স্ত্রীর মর্যাদা না দিত, কিন্তু সারাক্ষণ চোখের সামনে তো থাকতে পারত। বাসের সিটে মাথা হেলিয়ে এই কথাগুলোই ভাবতে থাকে, আর চোখ বেয়ে পড়তে থাকে নোনা জল। মনে মনে বলছে, কেন করলেন আমার সাথে সিরহান? কেন করলেন? কি ক্ষতি করেছি আমি? শুধু ভালোই তো বেসে গেলাম, সবাইকে বিনিময়ে কিছুই পেলাম না। আর আপনিও ঠিক এই কাজটাই করেছেন। আমায় ভালোবাসলেন না কেন সিরহান? কথাগুলো ভাবতেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তার হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে। একটা আশ্রয় চাই, শুধু কান্না করার জন্য। এরই মাঝে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। রুহির ভার্সিটির বান্ধবী রিনি ফোন দিয়েছে। কোথায় আসিস তুই রুহি? এই তো বাসে উঠলাম। কিছুটা কাঁপা কণ্ঠে বলল কথাটা। বনু, তুই কি কাঁদছিস? না না, কিসের জন্য কাঁদবো আমি? কার জন্য কাঁদবো বলতে পারিস? তুই নামার আগে ফোন দিস কিন্তু। আর এখন তুই ফোনটা রাখ, একটু ঘুমিয়ে নে। অনেকটা পথে জার্নি, এখন তো তুই একা না, সেটাও তোর ভাবতে হবে, তাই না? আচ্ছা রাখছি, পরে কথা হবে বলে রুহি ফোনটা কেটে দিল। আবারও নিজের ভাবনায় ডুবে গেল। অন্যদিকে পুরো শহরে তন্ন তন্ন করে খুঁজছে সিরহান রুহিকে। সিরহান জানে রুহির যাওয়ার কোনো জায়গা নেই, এই শহরেই আছে। হয়তো কোথাও না কোথাও গাপটি মেরে বসে কাঁদছে, আবার নিজে নিজে বিড়বিড়িয়ে সিরহানকে গালমন্দ করছে। বড্ড অভিমানী মেয়ে সে। সিরহান তা ভালো করেই জানে। মনে মনে সে করছে আল্লাহ যেন তার প্রিয়সীকে তার কাছে ফিরিয়ে এনে দেয়। খুব অন্যায় করে ফেলেছে সে, সব কিছু ঠিক করে দিবে সে, সব কিছু, শুধু একটা বার ফিরে পাক। আর এখন তো রুহি একা নয়, তার সাথে আছে সিরহানের অস্তিত্ব, তার অংশ। তার কি হবে? সিরহান মনে মনে বলছে, এত বড় কথা তুমি আমার কাছে লুকালে, আমাকে জানানো প্রয়োজন বোধ করলে না? আমার বাচ্চার কথা আমাকে জানালে না কেন? কেন এমনটা করলে মেঘপুরি? শুরু একবার তোমাকে খুঁজে পাই, তখন বুঝিয়ে দিব মেয়র সিরহান তাজওয়ার তীর্থ আসলে কি। আজকে যদি পার্টির পর সে রুমে না যেত, তাহলে হয়তো জানতেই পারতো না এত খুশির খবর। নিজেকে তখন কেমন পাগল পাগল লাগছিল। রুহিকে কাছে পেলে হয়তো কোলে নিয়ে সারা ঘর ঘোরাতো। তখনই রুহির কথা মাথায় আসার পর পার্টিতে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ে যায়। মেয়েরা হয়তো কোথাও রাগ করে বসে আছে, কিন্তু কে জানতো তার মেঘফুরি অনেক আগেই তার চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। সারা বাড়ি খুঁজেও যখন পেল না, তখন সে বুঝতে পারলো তার মেঘফুরি চলে গেছে তার সাথে অভিমান করে। তখনই সে হাত দিয়ে মুখ ডেকে মাটিতে বসে পড়ল। তারপর রুহির নাম ধরে জোরে চিৎকার করছে, রুহি! এখন কেন কাঁদছো দাদাভাই? যখন ওই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, তোমাকে একটু দেখার জন্য পাগলের মতো করতো, তোমার সঙ্গ পাওয়ার জন্য এত চেষ্টা করতো, তখন কইছিলে? এভাবে বলিস না শারিন, আমার হাত পা বাঁধা ছিল, আমি ইচ্ছে করলেই তাকে কাছে টানতে পারতাম না। তুমি কোনো ছোট বাচ্চা না ভাই, যে তোমাকে কেউ চালাবে আর তার কথা মতো তুমি চলবে। যে চলে গেছে তাকে যেতে দাও, তাকে খোঁজারও চেষ্টা করো না, তাকে আর পাওয়ারও চেষ্টা করো না। তুমি মৃদুলা আপুকে বিয়ে করে জীবনে এগিয়ে যাও, সে তোমাকে মুক্তি দিয়ে চলে গেছে। আমি জানি আমার রুহি এমন মেয়ে, কোনো দিনও আমার সামনে নিজের অধিকার নিয়ে আসবে না। কান্না ভেজা চোখে মুখে হাসি নিয়ে শারিন কথাগুলো বলে দিল। তারপর সিরহানকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। সিরহান সেখানেই বসে নিজের চোখে জল ফেলছে। বসা থেকে উঠে বেরিয়ে গেল রুহির খোঁজে, কিন্তু ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে। বাসার ভিতরে ঢুকতে শারিন দেখলো সবাই কেমন হাসি তামাশায় মেতে আছে। শারিনের সব কিছু বিষাক্ত লাগছে। তখনই রুহি মা মনমুন খান শারিনকে জিজ্ঞেস করলো, তোমাদের সে নবাব নন্দিনী কোথায়? শারিন মাঝে মাঝে ভেবে পায় না এই মহিলা নিজের মা তো রুহির, কিন্তু মুখে কিছু না বললেও তাকে মনে মনে অভিশাপ দিতে ছাড়ে না। কিন্তু এখন কিছু আর বলল না, কাতর কণ্ঠে বলল, সে চলে গেছে আন্টি, সে চলে গেছে, আপনাদের সবাইকে মুক্তি দিয়ে চলে গেছে। খুশি হয়েছেন তো? যান সেলিব্রেট করুন, আজকে তো আপনাদের খুশির দিন। রুহির মা অবাক চোখে শারিনের দিকে তাকিয়ে থাকে। সে বলার জন্য কিছুই খুঁজে পায় না, বুকটার মধ্যে তার মোচড় দিয়ে ওঠে। সিরহানের মা মাহমুদা খানম তখন পাশ থেকে বলে, চলে গেছে মানে? কোথায় গেছে সে? কি বলছিস এসব?
তার দিকে তাকিয়ে শারিন কান্না ভেজা কণ্ঠে একটু হেসে বলল, হ্যাঁ মা, চলে গেছে। তোমাদের সবাইকে মুক্তি দিয়ে গেছে। তোমার তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা আম্মু। যাও, দাদাভাইয়ের সাথে মৃদুলা আপুর বিয়ে ঠিক করো। তোমরা বিয়ের আয়োজন করো, নাচ গান করো, আমোদ ফুর্তি করো। তোমাদের পথের কাঁটা তো বিদেয় হয়ে গেছে। কথাটা বলে শারিন নিজের ঘরের দিকে দৌড় দেয়। মাহমুদা খানম কিছু বলেই চুপ করে দাঁড়িয়ে আছে। সিরহানের দাদি আয়েশা বেগম আর ছোট চাচি মরিয়ম খানম নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে। তাদের হাতে যে কিছু নেই আর। মৃদুলা কথাটি শুনে খুশিতে মনে মনে লাফাতে থাকে। দৌড়ে মাহমুদা খানমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি আজকে খুব খুব খুশি আন্টি। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমি মম ড্যাডকে আজকে দেশে আসতে বলবো। আমার যে কি খুশি লাগছে না, বলে বোঝাতে পারবো না তোমাকে। আমি বরং যাই, বুঝলে। আমার বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যানিং আছে, তার সব কিছু লিস্ট করতে হবে। বলেই মৃদুলা রুমে চলে গেল। আয়েশা বেগম আর মরিয়ম খানম তারা নিজেদের ঘরে চলে যায়। এখানে আর থাকা যাচ্ছে না। রুহির মাও কাউকে কিছু না বলে নীরবে বেরিয়ে গেল বাড়ি থেকে। শুধু মাহমুদা খানম একাই ড্রয়িং রুমে আছে। সিরহানের বাবা সালাম আহমেদ বাড়িতে ঢোকার সময় সব কিছুই শুনল, কিন্তু কিছু বলল না। কাকে বলবে তিনি? কে তার মনের কথা শুনবে? প্রাণপ্রিয় একমাত্র বন্ধুর একমাত্র মেয়েকে তিনি আগলে রাখতে পারলেন না। শেষমেশ মেয়েটা ফাঁকি দিয়ে চলে গেল বাচ্চা মেয়েটা। কিন্তু একা একটা মেয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, এ নিয়ে তার বিস্তর চিন্তা। তিনি আর কিছু না স্ত্রীকে না বলে নিজের ঘরের দিকে চলে গেল। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। রুহি যাওয়ার কথা অনেক আগেই শুনেছে তার বোন জুহি, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। যেখানে রুহিকে নিজের বোন হিসাবে মানেই না, সেখানে তার জন্য শোকপাত করার তো কোনো প্রশ্নই ওঠে না তার কাছে। তাই তো সে চলে গেল নিজের ঘরে। ঘরে গিয়ে দেখলো তার স্বামী সিয়াম বিছানায় বসে মুখে হাত দিয়ে বসে আছে। সে গিয়ে বলল, তুমি এখানে এমনভাবে বসে আছো কেন? পাশে সরো, আমি ঘুমোবো। তুমি এতটা স্বাভাবিক আছো কীভাবে জুহি? ভাবি তোমার আপন বোন না? এই, একদম ওকে আমার আপন বোন বলবে না। ও আমার সৎ বোন, বুঝতে পেরেছ? সৎ বোন। এত দরদ থাকলে যাও, তোমরা যাও গিয়ে তাকে খুঁজে নিয়ে আসো। আসছে, ভাবি কি গোলাম। সে আমার কিছুই বলল না। সে জানে তার কিছু বলে আর কোনো লাভও হবে না। সিরহান সারা শহর খুঁজে রাত 3টার সময় বাড়িতে ফিরে আসলো। ড্রয়িং রুমে আসতে দেখলো তার মা বসে আছে। সিরহানকে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন। সিরহান তার সাথে কথা না বলে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতে মাহমুদা খানম বললেন, সারা রাত কিছু খাওনি তুমি, এসো খেয়ে যাও। তার আর কোনো প্রয়োজন নেই বলে মাহমুদা খানমকে কিছু বলতে না দিয়ে চলে গেল। মাহমুদা খানম তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রুমে এসে সিরহানের ঢুকতেই বুকের মধ্যে ধুক করে উঠল। বিছানার কাছে যেতেই মনে হলো এই তো রুহি পানি নিয়ে এগিয়ে এলো, কিন্তু নিত্যদিনের মতো আজ আর কেউ এলো না। বারবার মনে হলো এই তো রুহি আছে, সে তাকে দেখতে পারছে, কিন্তু কাছে যেতে আর তাকে ছুঁতে পারছে না। সিরহান আর কিছু ভাবতে পারছে না। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। সে কেমন স্বামী নিজের বউকে আগলে রাখতে পারলো না? কেমন বাবা নিজের সন্তানকে রক্ষা করতে পারলো না? আজকে যদি নিজেকে শেষ করতে পারতো তো ভালো হতো। তারপর সে বিছানার কাছে এসে দুহাত দিয়ে মাথা চেপে হাঁটু গেড়ে বসে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠে। আপনি কেন কাঁদছেন মেয়র সাহেব? রুহি, রুহি তুমি এসেছো? রুহি, প্লিজ আমার উপর রাগ করে থেকো না রুহি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দিব রুহি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। না মেয়র সাহেব, আমি আর আসবো না। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কোনো দিন আপনার কাছে আসবো না। হেসে রুহি কথাগুলো বলে যাচ্ছে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমাকে এতটা অসহায় করো না রুহি। আপনি অসহায় কে বলেছে মেয়র সাহেব? আপনি কখনো অসহায় হবেন? আপনার দায়িত্বে শহরের প্রতিটি মানুষ আছে। আমার দায়িত্ব তো তুমিও। তবে কেন ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, শুধু দায়িত্বই। আমি দায়িত্ব বলেই এভাবে করতে পারলেন আমার সাথে? প্লিজ রুহি, এভাবে বলো না। আমি সব ঠিক করে নিব। আপনার মতো পুরুষ মানুষ কিছুই করতে পারবে না মেয়র সাহেব। রুহি, আসি মেয়র সাহেব, আপনাকে আমি মুক্তি দিলাম আর চিরকৃতজ্ঞ আপনার কাছে। ভালো থাকবেন। রুহি বলেই চোরে চিৎকার দিল, কিন্তু সে আর ফিরে তাকালো না। তখনই কাঁধে কারো স্পর্শ পেয়ে সিরহান চোখ খুলল। এভাবে আর বসে থেকো না দাদাভাই, রাতে কিছু খাওনি তুমি। আমার কিছু খাওয়ার দরকার নেই। সারিন, তুই চলে যা। তুমি না খেয়ে থাকলে অসুস্থ হবে ভাই। কিছুই হবে না আমার, আর কিছু হওয়ার বাকিও নেই। আমি একজন ব্যর্থ মানুষ সারিন, একজন ব্যর্থ স্বামী, ব্যর্থ বাবা। বাবা, হ্যাঁ, রুহি প্রেগনেন্ট ছিল সারিন। কি বলছো তুমি? আমি তো জানতাম তুমি কোনোদিন ওকে শুয়েও দেখোনি। না রে সারিন, ঘরে আগুন সুন্দরী বউ থাকতে কোনো পুরুষ সাধু থাকতে পারে না। একদিন না একদিন তার কাছে যেতেই হয়। আমিও গিয়েছিলাম।
ওদিন মিটিং থেকে ফেরার পথে ড্রিঙ্কস করেছি আমি, আর তারই ফলশ্রুতিতে শারীন মেঝেতে বসে পড়ল। মনে মনে ভাবলো, এত বড় কথাটা রুহি একবারও তাকে বলল না কেন? বড্ড রাগ হলো নিজের প্রতি। আচ্ছা, তুই বোধহয় জানিস, তাই না, ও কোথায়? বল না আমাকে। আমি তোর সাথে আর কোনো দিন মারামারি করতে যাব না। তোকে সব জায়গায় ঘুরতে পাঠাবো, কেউ তোকে বাধা দিতে পারবে না। তুই যা চাইবি তাই এনে দিব। প্লিজ লক্ষ্মী বোন আমার, বল না ও কোথায় গেছে। আমাকে আমার সন্তানের থেকে আলাদা করিস না প্লিজ। আমি চিরদিন তোর কাছে ঋণী থাকবো রে, বল না প্লিজ। দাদাভাই, তুমি আমার কথা বিশ্বাস করো, ও কোথায় যাবে আমাকে তা বলে যায়নি। যদি বলতো আমি তোমাকে তখনই বলে দিতাম। আর কেউ না জানুক, আমি তো জানি। বলো, ওর যাওয়ার কোনো জায়গা নেই, আর ও কোনোদিন ওর বাপের বাড়িতে যাবেও না। হ্যাঁ, তার জন্যই তো বলছি, আমাকে বল না। আমি ওকে এনে অন্য কোথাও নিয়ে যাব। এখানে আমি থাকবো না, আমি ওকে নিয়ে আলাদা থাকবো, যেখানে ওর আর আমার বেবির কোনো কষ্ট হবে না, শুধু সুখ আর সুখ থাকবে। দাদাভাই, তুমি থামো প্লিজ, তুমি পাগলের মতো কথা বলছো কেন? বলে শারীন সিরহানের গলা জড়িয়ে কেঁদে দিল। ওকে শান্ত করার জন্য ওর মাথা পিঠে হাত দিচ্ছে। সিরহান তখনও কাঁদছে আর বিড়বিড় করেই কী সব বলছে। দরজায় দাঁড়িয়ে মিসেস মাহমুদা খানম সবই দেখলো, কিন্তু কিছুই বলল না। তার আর কিছু বলারও নেই। এসব কিছুর জন্য কোথাও না কোথাও তিনিও দায়ী, কোথাও না কোথাও কি তিনিই তো দায়ী। আর তার কিছু বলার থাকতে পারে না। নিজের ভিতর দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েটা যে কোথায় গেল, এখন তো নিজেও নেই, আরও একজন আসে সাথে, তাকে নিয়ে ওইটুকু মেয়ে করবেও বা কি? এ নিয়ে তার বিস্তর চিন্তা। কিন্তু তিনি রুহি যাওয়াতে খুশিও কিছুটা হয়েছে। এবার মৃদুলার সাথে বিয়েটা ভালোই দিতে পারলে বাসে। মায়ের উপর ভীষণ রাগ না তোর? খুব খারাপ মা আমি, আমার মতো খারাপ মা আর যেন কারো না হয়, এই দোয়া দিলাম। চলে আয় না মা, আমার একবার আয়। আমি আর কখনো তোর সাথে বাজে আচরণ করব না, সব সময় আদর স্নেহ করব, ভালোবাসবো। একবার আয় না মা, তোকে না দেখে তো থাকতেও পারছি না। বলে মুনমুন খান রুহির ছোটোবেলার ছবি দেখে কেঁদে উঠলেন। অজরে কেঁদে যাচ্ছে, কিন্তু একবার মনে দুঃখ নিজে হারিয়ে যায়, তাকে কি আর শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়? মুনমুন খানের কান্নায়ও আরও কিছুর পরিবর্তন হলো না। তখনই তার স্বামী আকরাম খান রুমে ঢুকলো। তিনি স্ত্রীর কান্না দেখে মুখ বেংসি দিয়ে বললেন, যে গেছে তো গেছে, তাকে নিয়ে আবার এত আদিক্ষেতা করার কি আছে? দেখো গিয়ে কোন নাগর জুটিয়েছে। সিরহানের কাছে পাত্তা না পেয়ে সে নাগরে হাত ধরে পালিয়েছে। মাঝখান থেকে আমার সিরহানের জন্য কষ্ট হচ্ছে। আহারে, বেচারার কি দোষ, ওর জীবনটা শেষ করে দিয়ে গেল। চুপ করো তুমি, তোমার আল্লাহর দোহাই লাগে তুমি চুপ করো। আজকের দিনেও তোমার মুখে কিছু আটকায় না? না, মেয়েটা কোথায় আছে, কি করছে, কার সাথে আছে, কিছুই জানি না, তার মধ্যে তুমি এত কথা বলছো। আমি সত্যি কথা বলছি তো, তাই গায়ে লাগছে, তাই না? ওকে ঠিক আছে, আর বলবো না। আমি চুপ করলাম। হ্যাঁ, এভাবেই থাকেন আপনি, বলে মুনমুন খান ঘরের বাহিরে চলে গেল। সিয়াম বারান্দায় বসে রুহির কথা ভাবছে। রুহিকে সে নিজের বড় বোনের মতোই ভাবত। রুহিও তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। রুহির কথা ভেবে তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তখনই জুহি তার কাছে আসে। কি গো, তুমি এখন এখানে বসে আছো যে? কত রাত হলো তার খেয়াল আছে? দেখো, তোমার ঘুমাতে ইচ্ছে হলে তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি এখনও ওই মেয়েটার কথা ভাবছো, তাই না? আসলে ও এমন কেন? আমার সব কিছুতে ওর ভাগ নিতে হবে, আবার এখন ওর জন্য এত কিছু হলো। দেখো গিয়ে, কোনো ছেলের সাথে ভেগে গেছে। জুহি, সিয়াম গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে জুহিকে থাপ্পড় দিল। চিহ, তোমার মন মানসিকতা এতটা নিস যে মানুষটা তোমার জন্য এত করলো, তার সম্পর্কে এমন কথা বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? সিয়াম, তুমি আমাকে মারলে এই একটা চরিত্রহীন মেয়ের জন্য। সিয়াম আবারও জোরে একটা থাপ্পড় দিল। এই তুমি চরিত্রহীন কাকে বলছো? হ্যাঁ, যে তোমাকে বাঁচানোর জন্য নিজে থেকে 2 ভাগ রক্ত দিল তাকে বলছো? নিজে অসুস্থ থাকার পরেও তোমাকে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে তাকে বলছো? তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেপ করার জন্য নিয়ে গিয়েছিল, তার থেকে তোমাকে বাঁচালো, নিজের জীবন বাজি রেখে তাকে তুমি এসব বলছো? এসব কি বলছো তুমি? জুহি সলসল চোখে সিয়ামের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। আজ থেকে প্রায় 8 মাস আগের কথা, তুমি এ বাড়িতে একটু একটু করে আসতে শুরু করেছ। তোমাকে দেখেই আমার ভালো লেগে যায়, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। ভাবি ঠিকই আমার চোখের বাসা বুঝে নিয়েছিল। আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে এবং তুমি তার সাথে রুম ডেটে যাবে। ভাবি তোমাদের দুজনের কথা আড়াল থেকে শুনে নিয়েছিল। সে অনুযায়ী সে কাউকে কিছু না জানিয়ে নির্দিষ্ট দিনে তোমাকে ফলো করে তোমাদেরকে বাধা দিতে চলে যায়। কিন্তু তোমার ওই বয়ফ্রেন্ড তো তোমার জন্য আনা কিছু রেডি করে রাখছিল। সে তোমাকে ড্রাগস দিয়ে তার অন্য বন্ধুদের দিয়ে তোমাকে রেপ করে তোমাকে নিয়ে ফুর্তি করতে চাচ্ছিল, কিন্তু তা ভাবি হতে দেয়নি। সে ঠিক সময় গিয়ে তোমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছে।
তোমাকে ড্রাগস দিয়েছিল ঠিকই, কিন্তু রেপ করতে পারিনি। ভিতরে ঢোকার আগে আমাকে মেসেজ দিয়ে সব জানায়। আমিও সেই লোকেশনে চলে যাই, কিন্তু তার আগে সে তোমাকে বাঁচায়। তোমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, তাই মাথায় পাথর দিয়ে বাড়ি মারে। তোমাকে গুলি করতে গেলে তোমার হাতে গুলি লাগে, আবারও করতে গেলে তোমারও চরিত্রহীন বোন তোমাকে ধাক্কা মারে, তাই তার হাতেও গুলি লাগে। সে এতে থামে থাকেনি, ওখানে থাকা লাঠি দিয়ে ওই ব্যথা হাত নিয়ে অমন শক্তপোক্ত লোকগুলোকে মেরে শুইয়ে দেয়। তারপরও থেমে থাকেনি, তোমাকে হসপিটালে নেওয়া শুরু করলো ওই শরীর নিয়ে। কিন্তু তখন আমি এসে যাই আর আমি নেই। হসপিটালে এসব পাগলের মতো করে ডাক্তাররা তার জন্য বিরক্ত হচ্ছিল। তোমার কোনো খবর না পাওয়া অবধি সে সেখান থেকে নড়বে না, তাই তার চিকিৎসাও কেউ করতে পারেনি। তারপর ভাই এসে এক ধমক দেওয়ার জন্য একটু নরম হয়ে গুলিটা ওঠায়। তখনই ডাক্তার বের হয়ে বলে, তোমার খুব ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, ও পজিটিভ। সে তার কথা চিন্তা না করে ডাক্তারের কাছে যায় রক্ত দিতে। ডাক্তার না নিতে চাইলেও তার পা অবধি ধরতে গেল, তখন ভাই তাকে সামলালো। তারপরও রক্ত দিতে হবে, তাই ভাবির শরীর থেকে রক্ত নেওয়া হয়। তারপর তুমি সুস্থ হলে। তুমি ভাবতে লাগলে তোমাকে তারা রেপ করেছে, তুমি নিজেকে শেষ করতে চাইলে। তখন সে তো আমার কাছে আসে, আমার পায়ে ধরতে চায়, আমি যেন তোমাকে বিয়ে করে তোমাকে বাঁচাই এই যন্ত্রণা থেকে। তারপর তোমাকে সুস্থ করে তোলা সে নিজ হাতে সেবা করেছে। সে আমার কিছু না বলে দরজা একটা বাড়ি দিয়ে চলে যায়। জুহি ঠাস করে মেঝেতে বসে পড়ে। নিজের মস্তিষ্ক আজ শুধু ফাঁকা ফাঁকা লাগছে। রুহি বাস থেকে নেমে দাঁড়ালো। কাছাকাছি আসতে রিনিকে কল দিয়ে বলেছিল, তাই নেমে দাঁড়ানোর পরে কিছুক্ষণের মধ্যে রিনি চলে আসলো। এসেই রুহিকে জড়িয়ে ধরে, তুই ঠিক আছিস তো? আসতে কোনো প্রবলেম হয়নি তো? একটা প্রশ্ন কর। উফ বাদ দে, তুই ঠিক আছিস এটাই অনেক। রিনির সাথে তার ছোটো ভাই রুদ্র এসেছিল। রিনি তাকে বলল, ওর ব্যাগটা নিয়ে আয় ভাই। রুদ্র সম্মতি জানিয়ে ব্যাগ নিয়ে হাঁটা দিল। রিনি ও রুহি তার পিছন পিছন গেল। রিনি রুহিকে পর্যবেক্ষণ করলো। এক রাতে কেমন মুখ চোখ শুকিয়ে গেছে, আগের কিছুই নেই। চেহারা কোথায় গেল সেই হাসি হাসি মুখ, কেমন যেন বিষণ্ণতায় ছেয়ে আছে সব কিছু। রুহি ওর ব্যাপারটা বুঝতে পেরে রিনির দিকে তাকিয়ে প্রশ্ন করে, এত খুঁটিয়ে কি দেখছিস রে? দেখছি, তোকে মুখে চোখের কী অবস্থা করে ফেলেছিস। বেইমানদের জন্য কাঁদতে নেই জানিস না তুই? ভাত দে তো, এসব আর শুনতে চাই না। আচ্ছা, আমি গেলে তোদের বাড়িতে সমস্যা হবে না তো? আরে না, কিছু হবে না পাকা বুড়ি। তুই এত সবার কথা চিন্তা করিস কেন বলতো? তার জন্যই তো আজ তোর এই অবস্থা। তুই যদি নিজের কথা ভাবতি তো এমন পরিণতি তোর হতো না। দুনিয়াতে এত ভালো হলে চলে না রুহি। ওকে আমার শাশি রানী, এবার থাম তুই। বলতে দে তুই আমাকে, আমাদের যে উপকার করেছিস তার কাছে এসব কিছুই না। তুই না থাকলে আমরা দুই ভাই বোন একেবারে অনাথ হয়ে যেতাম। বাবা চলে যাওয়ার পর তো মাই আমাদের বাবা মা দুটোই হলো। যে মাকে হারানোর বয়স শুরু থেকে তুই ফেরেশতা হয়ে আসলি রে, কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না। এভাবে কেন বলিস? এটা আমার কর্তব্য। আমি কোনো দিনও মা বাবার ভালোবাসা পাইনি, তো কি হয়েছে? তোদের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতাম কি করে বল? আমি তো নিজের কাছে নিজেই সারা জীবনের জন্য অপরাধী হয়ে যেতাম। আচ্ছা চল, আর শোন না, শারিন ফোন করেছিল, তোর কথা জিজ্ঞেস করলো। আর তুই কি বলি? কি আর বলবো, বলেছি আমি জানি না তুই কোথায়। ওকে বলি ওই জালিমদের কাছে তোকে পাঠাতাম নাকি? এভাবে বলিস না প্লিজ। এই এখনও এত দরদ তোর? এই দরদটুকু নিজের প্রতি থাকলে আজকে আর এই গরিবের ঘরে আসতে হতো না তোর। খোটা দিচ্ছিস? চলে যাই। এভাবে বলিস কেন? থাক, আর কিছু বলবো না। রুহি হেসে বলল, আর কথা বলিস না, এখনই গাড়ি থামবে। রুদ্র সিএনজির ভাড়া দিয়ে হাঁটা ধরল। রিনি রুহিও বাড়ির ভিতরে গেল। গ্রামের একেবারে প্রথমেই রিনিদের কাঠের ঘরটা, তার সামনে বড় ধান ক্ষেত। সামনে বন্যার কারণে চাষিরা ধান কাটছে। জমির ঠিক মাঝখানে একটা খেজুর গাছ। রুহির মনে পড়ে ছোটবেলায় ড্রয়িং ক্লাসেও সে এমন ছবি এঁকেছে। তখন অন্য সবার মতো সেও রাস্তায় দিয়ে চেয়ে থাকতো। সবার মতো তার মাও তাকে আসবে নিতে, নয়তো বাবা আসবে, কিন্তু কেউ আর আসে না। ক্লাস 5 অবধি ড্রাইভার আঙ্কেলই এনেছেন, 6-এ ওঠার পর আর কেউ যায়নি। নতুন শ্রেণীতে ভর্তির সময় ড্রাইভার আঙ্কেল ভর্তি করিয়ে দিয়ে এসেছে, কিন্তু তখনও কেউ যায়নি। এভাবে একা একা বড় হতে থাকে বাবা মা ছাড়া, অথচ জুহি সবই পেল। বাবা মায়ের কি তার জন্য একটুও কষ্ট হতো না? এসব ভেবে আর লাভ নেই। যে দিন যা তা ফেরত আসে না। কিশোরী বয়স থেকে একমাত্র সিরহানকেই ভালোবেসেছে, কিন্তু তার কাছেও সে মূল্যহীন। মাঝে মাঝে ভাবে, তার কি এই দুনিয়ায় জন্মানোটাই ভুল ছিল? কিন্তু দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো উত্তরই তার ভিতর থেকে আসে না। দরজায় কড়া নাড়তে রিনির মা দরজা খুলল। আরে তোরা এসেছিস? রুহির হাত ধরে ভিতরে ঢুকালেন। আয় মা, বস। কেমন আছিস রে? চোখ মুখের কি দশা করেছিস? এমন কেউ করে? তুই যতদিন মন চায় তুই এখানে থাকবি, আমাকে নিজের মা মনে করবি, যা চা খেতে মন চাইবে সব বলবি। রিনি আমাকে সব বলছে,
কি করবি বল, কপালে লেখা তো কেউ চাইলে খণ্ডাতে পারে না। রুহি তার কথা শুনে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তাদের কথার মধ্যে রুদ্র বলল, হ্যাঁ আপু, তুমি কোনো সমস্যা হলে আমাকে বলবে। রিনির দিকে বলে, এই বাদরটা তোমাকে জ্বালালেও আমাকে বলবে, ওকে আমি বুঝে নিব। আমি তো তোমার ভাই বলো। তবে রে দাঁড়া তুই, আজকে তোর একদিন কি আমার একদিন। ওদের দৌড়াদৌড়ি দেখে রুহি আর রিনির মা হেসে দিল। রুহি মনে মনে ভাবল, কে বলেছে তাকে কেউ ভালোবাসে না? ভালোবাসলে না বাসলে কি রিনি আর শারিনের মতো বোন পেত? রুদ্র আর সিয়ামের মতো ভাই পেত? রিনির মায়ের আদর স্নেহ পেত? কাকিমার মতো কি কেউ কি শাসন করত? দিদার মতো কেউ তার সাথে কি খুনসুটি করত? এতগুলো মানুষের ভালোই আছে, তার সাথে তাহলে নিজেকে কেন অবহেলিত ভাববে, পৃথিবীর উচ্ছিষ্ট ভাববে? সিয়াম সে ভোর রাতে বেরিয়েছে আর বাসায় ফেরেনি। জুহিও আর খোঁজ করেনি। সে সেই রাত থেকে ফ্লোরে বসে আছে, নিজেকে কেমন অসাড় মনে হচ্ছে। সকাল 7টায় সিয়াম রুমে এসে দেখে জুহি তখনও আগের মতোই বসে আছে, দৃষ্টি নিচের দিকে তাক করা। সিয়াম তার মনের অবস্থা বুঝলো, তাই গিয়ে তার পাশে বসলো। সিয়াম জুহির কাঁধে হাত রাখলো। জুহি কারো স্পর্শ পেয়েও পাশ ফিরে তাকিয়ে দেখে সিয়াম। নিচের মধ্যে থাকা কান্নাটা চেপে রাখতে পারল না, সিয়ামকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আপনি কি এনে দাও সিয়াম, প্লিজ, আমি কথা দিচ্ছি আর কখনো খারাপ ব্যবহার করব না, অনেক ভালোবাসবো। তা সম্ভব নয় জুহি, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে পাওয়া সম্ভব নয়। প্লিজ সিয়াম, এভাবে বলো না। ওঠো জুহি, এসব কথা এখন বলে আর কোনো লাভ নেই। জুহি শরীর খারাপ করবে, তুমি কষ্ট পেলে বেবিরও কষ্ট হবে। আমি শান্ত থাকতে পারছি না সিয়াম, প্লিজ কিছু করো, আমি তোমার পায়ে পড়ি। আগে তুমি ওঠো। সিয়াম জুহিকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালো। কিচেনে গিয়ে খাবার নিয়ে আসলো। জুহির কাপড় চেঞ্জ করার জন্য আলমারি থেকে কাপড় বের করলো। জুহি বের হলে তাকে চেঞ্জ হতে সাহায্য করলো। হঠাৎই চোখ পড়ে যায় ড্রেসিং টেবিলের উপর রাখা পেপার ওয়েট দিয়ে সাদা কাগজের উপর। সিয়াম সেটা উঠিয়ে পড়তে শুরু করলো। দাদা ভাই, তোমাকে আমি নিজের ভাইয়ের স্থান দিয়েছি, আমার কোনো বড় ভাই নেই, তারপরও তোমাকে আমি মনে প্রাণে ভাই মানি। আমি চলে যাচ্ছি ভাই, তোমাদের সবাইকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। যাওয়ার আগে তোমার সাথে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না। তুমি তাহলে মানতে না, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। দাদা ভাই, তুমি সেটা পালন করবে কিন্তু, তবে নিজেকে সেফ রেখে। তোমার ভাইয়ের অনেক বিপদ, তাকে তুমি কখনোই একা ছাড়বে না কিন্তু, যে কোনো বিপদ থেকে আগলে রাখবে। জানোই তো মানুষটা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না। ওনার এনিমিরা ওনার সাকসেস মানতে পারছে না, তাই তাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি তাকে বাঁচাবে। আমি আলভি ভাইকেও বলে রেখেছি, সেও তোমাকে সাহায্য করবে। তাকে কখনো 1 সেকেন্ডের জন্য বাইরে বের হতে দিবে না একা একা। তুমি নয়তো আলভি ভাই থাকবে তার সাথে। আমার বোনকে দেখে রেখো, ও খুবই অভিমানী, একটুকে তো মুখ ফুলিয়ে থাকবে, আর এখন তো সেটা আরও বেশি হবে। বাবু বড় হলো, তাকে আমার কথা বলো যে তার একটা মামুনি আছে, তাকে অনেক ভালোবাসে। আমি তো তাকে দেখতে পেলাম না, তাই তার জন্য তোমাদের ড্রয়ারের ভিতরে গোল্ডের চেন রেখে যাচ্ছি, তাকে দিও। আর সারিনকে বলো দিদার পায়ের ব্যথার মলমটা ড্রয়ারে আছে, তাকে যেন প্রতিদিন মালিশ করে দেয়, নয়তো তার ঘুম হবে না। জুহির খেয়াল রেখো, তোমার কিন্তু অনেক দায়িত্ব, অবহেলা করো না। রুহি, পিছনের পৃষ্ঠার লেখা এরপরে চিঠিটা শুধু মেয়র সাহেবের জন্য, তোমরা কিন্তু কেউ পড়বে না। মেয়র সাহেব। সিয়াম চিঠিটা নিয়ে সিরহানের কাছে গেল। সিরহান বারান্দায় বসেছিল। নিজেকে কেমন ছন্নছাড়া মনে হচ্ছে, আজকে আবার অনেক কাজ, পার্টি অফিসে যেতে হবে, তা ডিটেকটিভ বন্ধুর সাথে কথা বলতে হবে। এসব ভাবনার মধ্যে সিয়াম হঠাৎই এসে হাজির হলো। কিরে তুই এখানে? দাদা ভাই, এটা রুহি দিয়েছে। সিরহান তাড়াতাড়ি করে সিয়ামের হাত থেকে চিঠিটা নিল। চিঠিটা দিয়ে সিয়াম বেরিয়ে যায়। অনেক কথাই বলা যেত, কিন্তু এখন বলে লাভ হবে না। সিরহান চিঠিটা খুলে পড়তে শুরু করলো। মেয়র সাহেব, কখনো আপনাকে নিজের মনের কথা জানানো হয়নি, কিন্তু আজকে না বলে পারলাম না। জীবনে কখনো কোনো ছেলের জন্য আমার মন যদি ব্যাকুল হয়, সেটা হলেন আপনি। আমার কিশোরী বয়স থেকে প্রথম প্রেম আপনি। জীবনে কোনো ছেলের জন্য যদি আমার মন কাঁদে, সেটা হলেন আপনি। জানেন, সে ছোটোবেলায় যখন আমি শারিনের সাথে বউ পুতুল খেলতাম, তখন থেকে আমি ভাবতাম আমার একটা ঘর হবে, একটা বর হবে। আমি সবই পেয়েছিলাম মেয়র সাহেব, কিন্তু কিছুই আমি ধরে রাখতে পারলাম না। আমার এ নিয়ে কোনো দুঃখ নেই জানেন, কারণ আমি মেনে নিয়েছি। আপনার সাথে যখন বিয়ে হলো তখন আমার সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছিল। আমি কোনোদিনও ভাবিনি আপনাকে নিজের করে পাবো। তখন ওই পরিস্থিতিতেও আমার খুব ভালো লাগছিল। মনে মনে ঠিক করেছিলাম আপনাকে আমি আগলে রাখবো আমার সব কিছু দিয়ে, কিন্তু ভাগ্যের জোরে তাও পারলাম না। আপনি যখন বাসর ঘরে এলেন, তার আগে আমি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আপনি যখন বাসর রাতেই বলে দিলেন,
আমাকে আপনার স্ত্রী হিসাবে মানতে পারবেন না। তখন আমার সবগুলো স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন আমি মেনে নিয়েছিলাম এ জীবনে আর হয়তো কারো ভালোবাসা পাওয়া হবে না। নিজেকে তখন সত্যি অপয়া মনে হতে লাগলো। জানেন, যে মেয়েকে তার স্বামী ভালোবাসে না, তার কাছে পৃথিবীর সব কিছু ফিকে লাগে। আমি জানি না আমার দোষ কী, কোন ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিল। তবুও আমার আপনার প্রতি কোনো রাগ নেই। মৃদুলা যখন বলেছিল আপনি তার সতীত্ব হরণ করেছেন, তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছে। আমার বুকের ব্যথাটা যদি আমি বুক ছিঁড়ে দেখাতে পারতাম, তবে বোধহয় আমার মনটা শান্ত হতো। কিন্তু তারপর আমার মনে পড়ল, আমার মেয়ের সহ তো এমন কাজ কখনো করতে পারে না। তখন সবাই আপনার বিরুদ্ধে গেলেও আমি মানিনি। কিন্তু আপনি তন্ময়ের সাথে আমাকে এক রুমে দেখে ভেবে আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে কিভাবে পারলেন তা মেয়র সাহেব? আপনি একবারও জিজ্ঞেসও করলেন না আমাকে তখন কি হয়েছিল। আরও এমন অনেক কথা আছে, আপনাকে কোনটা রেখে যে কোনটা বলবো, তাই আমি আপনাকে মুক্ত করে দিলাম। আমি আপনাকে ক্ষমা করব না মেয়র সাহেব, কোনো দিন না। এর আগ অবধি শুধু আপনাকে ভালোবেসে গেছি, কিন্তু আজকের পর আর না। আমি আপনাকে ঘৃণা করি। এখন থেকে আপনি মুক্ত স্বাধীন। আপনার আর মৃদুলার মধ্যে আর কোনো বাধা থাকবে না। আপনার ভয় নেই। আমি আপনার সাথে কোনো দিনও স্ত্রীর অধিকার নিয়ে আসবো না। আপনাকে একটা কাজ দিয়ে গেলাম আমি। শারিনকে আমাদের ভার্সিটির শুভ্র স্যার ভালোবাসে। শারিনও হয়তো তাকে পছন্দ করে, কিন্তু ওই যে আপনাকে দেখে তার পুরুষ জাতির উপর থেকে মন উঠে গেছে, তাই তার সামনে এগুলো বলতে সাহস পায় না। বোকা মেয়েটা তো বুঝেই না সবাই আপনার মতো হয় না। শুভ্র স্যার ওর পিছনে 4 বছর ধরে আছে, কিন্তু বোকাটা তাকে বুঝতেই চায় না। তার মূল কারণ হলো আপনি। তাই আপনার দায়িত্ব হলো শারিনকে স্যারের সাথে মিলিয়ে দেওয়া। আমি জীবনে কিছু চাইনি আপনার কাছে, কিন্তু আজকে চাইলাম। আমাকে এটা পাইয়ে দিন। শারিনকে বোঝাবেন সব পুরুষ এক হয় না। নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ইতি রুহি। সিরহান চিঠিটা কয়েকবার পড়ল। পৃষ্ঠায় কয়েক ফোঁটা চোখের পানিও পড়ে আছে। রুহি এটা লিখতে গিয়ে হয়তো অনেক কেঁদেছে। তুমি এটা ঠিক করলে না রুহি। আমার মতো মানুষ তো এর থেকে বড় শান্তির দরকার ছিল। তুমি চলে যাওয়ার আগেই একটা ছুরি দিয়ে ধর করে মাথাটা আলাদা করে দিতে, তাতেই ভালো হতো। আলবি রুমে ডেকে বলছে, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, গেস্ট রুমটা ঠিক করো, আমি সেখানে থাকবো। কেন স্যার, আপনার রুমে? সিরহান রক্তচক্ষু নিয়ে আলবির দিকে তাকালো। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমি এক্ষুনি যাচ্ছি। সিরহান পুরো রুমের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আবার তালা লাগিয়ে দেয়। মনে মনে বলে, যেদিন তোমাকে খুঁজে পাবো সেদিন আমরা একসাথে আবার এই রুমে আসবো, আমার বেবিকে নিয়ে। ইটস মাই প্রমিস মিসেস প্রতিভা খান রুহি। আমাকে ছেড়ে যাওয়ার মাসুল তোমাকে দিতে হবে। আলবিকে সব বলে বেরিয়ে যায় সিরহান। প্রথমে পার্টি অফিসে যায়, সেখানের কিছু কাজ করে। তার ওই ডিটেকটিভ বন্ধুর সাথে দেখা করতে যায়। কেমন আছিস রে? চেহারার একই দশা করেছিস, মনে হচ্ছে বউ পালিয়ে গেছে। হ্যাঁ, চলে গেছে। মানে কি বলছিস তুই? আমি ভাবিকে পরশু দেখলাম তোর বাসায়। কালকে গেছে? কার সাথে গেছে কিছু জানিস? ওই শালাকে পেলে মেরেই ফেলবো একদম। শুধু নামটা বল। গাদা, ও আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছিস এসব? তারপর সিরহান তৌসিফকে সব কিছু খুলে বলল। দেখ, আমি যা বুঝলাম দোষ সব থেকে তোরই বেশি, তাই তোর শাস্তি ওকে নিজেই খুঁজে বের করা। ভাই প্লিজ খুঁজে দে না। তারপর যত শাস্তি দিস আমি মাথা পেতে নিব। ও আমার বেবি ক্যারি করছে, ওদের কিছু হলে আমি বাঁচতে পারবো না। হোয়াট? কি বলছিস তুই? এই সময় ভাবি এমন একটা কাজ কিভাবে করলো? ও আমার উপর অভিমান করে ফেলেছে। প্লিজ তুই খুঁজে দে না। ওকে, দেখছি ব্যাপারটা। রিনিদের বাড়িতে যাওয়ার পর রুহিকে ফ্রেশ হতে বলে নাস্তা করিয়ে রিনির মা একটু ঘুমোতে পাঠায়। সকাল 11টায় বমির ঘুম ভাঙে। উঠে দেখে রিনি তার মা কতগুলো কাঁচা আম কাটছে। রিনির মা ওকে দেখে বলে, উঠে গেছিস মা? এই দেখ, তোর জন্য আমি আমের আচার বানাচ্ছি। আমাদের গাছের আম, এত কিছুর কি দরকার ছিল আন্টি? দরকার আছে রে মা, এই সময় একটু খেতে মন চাই এসব। তুই বস তো এখানে। আন্টি রিনি, আমি তোমাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বল না, কি বলবি তুই? আন্টি, আমি এদেশে থাকতে চাই না, আমি বিদেশে চলে যেতে চাই। তারা আম কাটা রেখে ওর দিকে তাকালো। রিনি বলল, কি বলছিস তুই এসব কিছু? এই সময় কই যাবি তুই? এখন তুই একা না, তুই কি ভুলে গেছিস? আমি ভুলিনি তা, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। তাহলে মেয়র সাহেব আমাকে ঠিকই এখান থেকে খুঁজে বের করবে। বাংলাদেশের যেখানেই থাকি না কেন, সে আমাকে খুঁজে নিবেই। রিনির মা আম কাটা রেখে হাত ধুয়ে চলে গেছে। রুহি বুঝতে পেরেছে সে রাগ করেছে, তাই সেও তার পিছন চলে গেল। রিনির মা নিজের রাগ দমন করার জন্য গিয়ে বিছানায় বসল। তাকে এমন করতে দেখে রুহি তার পাশে গিয়ে হাত ধরে বলল, আন্টি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার কিছু করার নেই বলো।
তুই একা একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে কোথায় যাবি বলতো? আন্টি, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেকে সামলাতে জানি। ছোটোবেলা থেকে আমি একা একা নিজে নিজে বড় হয়েছি। আমাকে দেখার জন্য কেউ ছিল না। আর আমি আমার বেবিকে দেখে রাখতে পারবো না, এটা কেমন কথা বললে? আমি জানি মেয়র সাহেব আমার উপর যতই রাগ করুক, আমাকে সে ভালোবাসে, কিন্তু তার নিজে প্রকাশ করতে পারে না। তার মায়ের একটাই ইচ্ছে মৃদুলাকে নিজের একমাত্র ছেলের বউ বানাবে। আমাকে বিয়ে করার আগেই তিনি তা ঠিক করে রেখেছিলেন। আমার জন্য তা হলো না, নয়তো এতদিনে তা হয়েও যেত। আমি আমার জন্য অন্য কারো স্বপ্ন শেষ করতে পারি না। আমি মেয়র সাহেবকে অনেক ভালোবাসি আন্টি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাকে অন্য কারো হতে দেখতে পারবো না, না শুনতে পারবো। প্লিজ তুমি আমাকে আটকিও না, বলে রুহি তাকে দৌড়ে কেঁদে ফেলল। তার নিজের চোখে জল চলে আসে, কিন্তু কিছুই বলার নেই মা। আমি কখনো কোনো মায়ের ভালোবাসা পাইনি মা। আমার মায়ের না, আমার মায়ের না শাশুড়ি মায়ের। যখন আপনি আমাকে ধরলেন, আমি আপনার মধ্যে মা মায়ের সুবাস পাই। আপনার প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। তুই সত্যি সব সিদ্ধান্ত নিয়েছিস রুহি? তুই বিটিতে থাকবি না? হ্যাঁ রে রিনি, এখানে থাকলে আমি আমার অতীত বলতে পারবো না, তাই আমি চলে যেতে চাই। আন্টি, কখনো আমি কাউকে আমার সম্পর্কে বলিনি, কিন্তু আমি আজকে তোমাদের দুজনকে সব কিছু বলতে চাই। ভাই, কোথায় তুমি? কেন? আগে বলো তুমি কোথায়? আসি, তুই বল। ভাই, আমার বন্ধু শামীমকে দিয়ে ভাবির ফোন ট্র্যাকিং করাই। তোর কি আমাকে এত বোকা মনে হয়? আমি সেটা আগেই পাঠিয়েছি ট্র্যাকিংয়ের জন্য, কিন্তু লাস্ট লোকেশন ছিল কীর্তনখোলার কাছে, মানে রুহি যাওয়ার আগে ওখানে ফেলে গেছে। কিন্তু ওদিকে ওর কি আছে যা আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট, ওর কোনো ফ্রেন্ডের বাসা ওইদিকে থাকতে পারে। আমি এক্ষুনি শারিনকে জিজ্ঞেস করছি। সিয়াম দৌড়ে শারিনের ঘরে গেল। দরজা আটকানো দেখে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। এ কি ভাই, তুমি এত তাড়াহুড়োয় আমার ঘরে কেন? দাদাভাইয়ের কিছু হয়েছে? সরো, আমাকে যেতে দাও। দাঁড়া, বলা তোর কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ, রিনি আছে তো, কিন্তু আমি ওকে রুহির ব্যাপারে জিজ্ঞেস করলে বলে ও জানে না রুহি কোথায়। ওর ওখানে যায়নি। সিয়াম তাড়াহুড়োয় ফোন বের করে সিরহানকে কল দিল। ভাই, বলাই ওদের ফ্রেন্ড আছে, কিন্তু সে বলেছে ভাবি যায়নি। আমার মনে হয় মিথ্যে বলেছে। আমাদের ওখানে এখনই যাওয়া উচিত। তাড়াতাড়ি কলেজের সামনে আয়, এখনই রওনা দিব। আর হ্যাঁ, শারিনের কাছ থেকে ওর ফ্রেন্ডের নাম্বার নিবি, আর শারিনকে ওর কিছু বলতে নিষেধ করবি। শাহিনকে নাম্বার পাঠালে আমরা ওই মেয়ের বাড়ির ঠিকানা জানতে পারবো। ফার্স্ট আয়। সিয়াম শারিনী থেকে নাম্বারটা নিয়ে তাকে সব কিছু বুঝিয়ে বেরিয়ে গেল। মনে মনে শুধু প্রার্থনা করলো যেন খালি হাতে না ফিরতে হয়। আমি তখন খুব ছোট। মা বাবা, আমি, আমার এক চাচ্চু সবাই মিলে একসাথে থাকতাম। আমাদের কোনো কিছুর অভাব ছিল না। বাবার বড় ব্যবসা, আম্মুর ভালোবাসার, চাচ্চু স্নেহ, কোনো কিছুর কোনো কমতি ছিল না। নিজেকে আমি প্রিন্সেস মনে করতাম। সারাদিন শুধু সাজুগুজু করতাম। আম্মু শাড়ি পরে আয়নায় নিজেকে দেখতাম। আম্মু আমাকে অনেক উৎসাহ দিত। আমার দাদু দিদা অনেক আগেই মারা গিয়েছে, তাদেরকে আমি দেখিনি। আর নানু বাড়ি বলতে কী জিনিস আমি জানতাম না। আম্মু বাবা পালিয়ে বিয়ে করেছে, তাই তারা কখনো মেনে নেয়নি। আমি মাঝে মাঝে জেদ ধরতাম, তখন আম্মু আমাকে ধমক দিয়ে থামিয়ে দিত। বাবার ভয়ে আমাকে কখনো মারতো না। আমার গায়ে হাত দিলে বাবা প্রচণ্ড রাগারাগি করতো, তাই আর আমার সামনে আগানোর সাহস পায়নি। এভাবেই আমাদের দিন চলতে থাকে। তারপর হাসি ঠাট্টা আনন্দের মাঝে বড় হতে থাকি। আমার প্রথম স্কুলে ভর্তি হওয়ার সময় আমার মা বাবা অন্য 5টা বাবা মায়ের মতো নিয়ে গেল ভর্তি করাতে। আমি খুবই এক্সাইটেড ছিলাম নতুন স্কুলে যাব, তার জন্য, কিন্তু আমার বাবা মায়ের মুখে হাসি ছিল না। আমি খেয়াল করলাম কিন্তু কিছু বললাম না। আমি আমার মতো খুশি ছিলাম। পরে আমাকে স্কুলে ভর্তি করানো হলো। নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন বই খাতা, সব কিছু পেয়ে আমি একেবারে খুশিতে শেষ হয়ে যাচ্ছি। এমন করে অনেক দিন চলতে থাকলো। আমি তখন ক্লাস 1-এ, দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। একদিন খুশি মনে ড্রাইভার আঙ্কেলের সাথে বাসায় আসছি। তার মন খারাপ দেখলাম, কিন্তু কিছু বুঝলাম না। বাসায় আসার পর দেখলাম বাসা ভরা মানুষ। এত মানুষ কেন আমি বুঝলাম না। আমি সবার দিকে তাকাচ্ছি, সবাই আমার দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে। হঠাৎ সামনে দেখলাম আম্মু মৃত মানুষের খাটিয়ে ধরে কাঁদছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। খাটিয়ার উপর সাদা কাপড়ে মোড়ানো একজনকে দেখলাম। আমি আস্তে মাথার উপর থেকে কাপড়টা সরালাম। দেখলাম আমার বাবা ওখানে। আমি ছোট হলেও বুঝতে পারতাম আমার বাবা আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। কারণ আমি অনেক মৃত ব্যক্তিকে খাটিয়েই দেখেছি। আমি তখন সাথে সাথে জ্ঞান হারালাম। 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরতে আমি দেখি বাবাকে সবাই গোসল করাচ্ছে। আম্মু তখনও কান্না করছে। আমি আম্মুর কাছে গেলে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু তখন বুঝিনি ওটা ছিল আমার পাওয়া আমার মায়ের শেষ স্পর্শ।
তারপর সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। 2 মাসের মধ্যে আমরাও স্বাভাবিক হই, কিন্তু আম্মু মাঝে মাঝে পাগলামি করতো। আমি তখন ভয়ে লুকিয়ে থাকতাম, চাচ্চু গিয়ে তাকে সামলাতো। তখন থেকে যে আস্তে আস্তে একে অপরের কাছে আসে আমি তা বুঝতে পারিনি। মহিলা মানুষ কতদিন আর পুরুষের স্পর্শ ছাড়া বাঁচতে পারে, তাই হয়তো তাদের এত কাছে আসা। সবটা আমার অগোচরে চলছিল, হয়তো আমার সামনে ছোট ছিলাম তাই বুঝতে পারিনি। একদিন আমাকে চাচ্চু স্কুলে আনতে গিয়েছিল, আমি তো খুব খুশি ছিলাম। তখন হঠাৎ করে আসার পথে বলল, রুহিমা, বলো চাচ্চু, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না মা? হ্যাঁ অনেক। তুমি তোমার আম্মুকেও অনেক ভালোবাসো তাই না? ইয়েস, আম্মু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট আম্মু। গুড, তাহলে আমি যদি তোমার আম্মুকে বিয়ে করি তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে? রুহি তখন পা থমকে দাঁড়ায়, মাথা তুলে চাচ্চুর দিকে তাকিয়ে আছে। ছোট ছিল, তবে এতটাও ছোট ছিল না যে বিয়ে মানে কি বুঝতে পারবে না। তখন ওর মনে পড়ে ওর বন্ধু স্বাধীনের কথা। ওর মা আর ওকে রেখে ওর বাবা অন্য কোথাও চলে যায়, তারপর ওর মা আর একটা বিয়ে করে ফেলে। একবারও স্বাধীনের কথা ভাবলো না। ওর নতুন বাবা ওকে একটুও ভালোবাসে না। ওকেও যদি ওর চাচ্চু ভালো না বাসে তখন কি হবে? তারপর মনে পড়লো চাচ্চু তো তাকে অনেক ভালোবাসে, তারপরেও ভালোবাসবে। তাই সে হেসে চাচ্চুকে বলে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমাকে অনেক 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 ভালোবাসতে হবে, কিন্তু আর চকলেট দিতে হবে। ওর চাচ্চু হাসি দিয়ে ওকে কোলে করে গাড়িতে ওঠায়। ওর মা উৎকণ্ঠায় ছিল রুহি কি বলে তার জন্য। ওরা আসার পর বলে, ওরকম কি বললো, আমাদের লাইন তো পুরো ক্লিয়ার, তোমার মেয়ে মত দিয়েছে। মুনমুন খানও তখন খুশিতে আত্মহারা। তারা ঠিক করলো তারা আজকে বিয়ে করবে। বিকেলে কাজী ডেকে আর নিকট কিছু আত্মীয় ডেকে তারা বিয়ে করে। কেউ কেউ বাঁকা চোখে দেখে, কিন্তু কেউ কিছু বলেনি। সবাই নিজেদের মধ্যে বলাবলি করছে, বড়লোকই ব্যাপার, এরাই ভালো বুঝবে, এমন কাণ্ড তো কোথাও দেখিনি। কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলল না। সবাই জানে এই আকরাম কেমন মানুষ, শুধু নিজের বাসায় ভদ্রলোক সাজে। রুহিও তখন চরম খুশি, তার খুশি যেন ধরে না। কিন্তু বোকা রুহি বুঝতেও পারলো না যে নিজের জীবনে কত বড় বিপদ ডেকে এনেছে। আস্তে আস্তে সবাই চলে গেল, শুধু রয়ে গেল রুহি, মুনমুন খান, আকরাম খান। রুহিকে ওর খাইয়ে রুমে পাঠালো ঘুমাতে, নিজে কিচেনের কাজগুলো করছে। রুহিও লক্ষ্মী মেয়ের মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। তখনই কিচেনে আকরাম খান প্রবেশ করে। মুন খানের পিছন থেকে জড়িয়ে ধরে নিজের দিকে মিশিয়ে নেয়। তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে, কী করছো তুমি? রুহি আসবে। কখনো না, তোমার মেয়ে ঘুমিয়ে গেছে। তারপর তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। রুমের লাইট নিভিয়ে দুই মানবী আদিম খেলায় মত্ত হয়ে ওঠে। ও পাশে ঘরে যে এক বাচ্চা শিশু আছে তাই সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। পরদিন সকালে মুনমুন খান রুহিকে রেডি করতে থাকেন স্কুলের জন্য। আজকে তাকে নিয়ে তার বাবা অর্থাৎ চাচ্চু যাবে। এটা খুব এক্সাইটেড এটা নিয়ে। রুহি রেডি হয়ে কাছে আসতে আকরামের চেহারায় বিরক্তি ফুটে উঠল। রুহি দেখলো কিন্তু পাত্তা দিল না। সে তাকে নিয়ে যেতে বায়না ধরল। তারপর তারা দুজনে বেরিয়ে যায়। সব ক্লাস শেষে যখন বাইরে অপেক্ষা করতে লাগলো তখন ড্রাইভার আঙ্কেল আসলো। তুমি কেন আসলে? বাবা কোথায়? সে আসবে না বুড়ি। কেন আসবে না? কাজে বিজি? হ্যাঁ, চলো তুমি আমার সাথে। গাড়িতে উঠে তারা বাসায় ফিরল। রুহিকে গেটে নামিয়ে ড্রাইভার চলে যায় গাড়ি যথাস্থানে রাখতে। বাসায় ঢুকে রুহি মায়ের ঘর থেকে গলার আওয়াজ পাচ্ছে, দৌড়ে সেখানে গেল। তোমার ওই মেয়েকে আমার থেকে দূরে রাখবে বুঝলে, এত ন্যাকামো আমার সহ্য হয় না। কি বলছো তুমি এসব? ও তো তোমারও মেয়ে। না না, ও আমার ভাইয়ের মেয়ে। ওর বাপ আগে মরলে আর ওর মায়ের জায়গায় অন্য কোনো মহিলা হলে তাদের জায়গা হতো রাস্তায়, বুঝছো? নেহাত তুমি বলে এখনও আসো। এখন এই প্রপার্টি সব কিছু আমার, বুঝছো? আমাকে খুশি করো তো স্বর্গীয় সুখ পাবে। বদ্ধঘরে কথাগুলো জোরে বলার জন্য বেশ ভালোভাবেই বাহির থেকে শোনা গেল। রুহির বুঝতে অসুবিধা হয়নি যে কথাগুলো তাকে বলা হচ্ছে। সে আস্তে করে ওখান থেকে সরে যাওয়া শুরু করলো। পিছন ফিরে দেখলো ড্রাইভার আঙ্কেল দাঁড়ানো। তাকে দেখে দৌড়ে তার কাছে গেল। সে রুহিকে কোলে তুলে তার চোখের পানি মুছে দেয়। কাঁদেন আম্মা, তুমি কত সাহসী বলো। একদিন তুমি অনেক বড় হবে আর সবাইকে দেখিয়ে দিবে। এতটুকু বলে রুহি রিনি তার মায়ের দিকে তাকালো। তাদের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রুহি তা দেখে হেসে বলল, তোমরা এত কাঁদো কেন? এরপর যা আছে তা কি শুনবে নাকি শুনতে চাও না? রিনি এসে রুহিকে জড়িয়ে ধরল। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি এখন আর কাঁদি না, দেখিস না? হঠাৎই দরজায় টোকা পড়ল। কে? কাকি আমি। দরজা খুলতে খুলতে রিনির মা বলল, ও ইমরান, এ সময় হঠাৎ? ওই এমনি আসলাম। এই ব্যাগটা ধরো তো। কী আছে এতে? মাছ আর তরকারি। ও বাবা, এসব তুই আনলি কেন? লোকে কি বলবে? তোর এসব জিনিসের উপর আমাদের কোনো হক নেই। তো হক যেভাবে হয় সে কাজটা আগে করো। রিনির মা ইমরানের কথার মানে বুঝতে পেরে পোষ করে শ্বাস ছেড়ে বলল, আয় ভিতরে আয়। রুদ্রকে দেখেছিস? ও তো রাতুলদের সাথে খেলছে। কেন, লাগবে নাকি? কোনো কাজে লাগবে আমাকে বলেন।
রিনি আবার চরম বিরক্ত নিয়ে বলল, মানুষের বাড়ি পড়ে থাকা ছাড়া আপনার আর কোনো কাজ নেই তাই না? আহ রিনি, থামো তো তুমি মা। হঠাৎ করে ইমরানের চোখ রুহির দিকে গেল। সে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে গরিবদের গ্রামে কি মনে করে? ইমরান খুব সাবলীলভাবে হেসে কথা বলছে, কিন্তু রুহি তো যায় যায় অবস্থা। এই লোক যখন চিনতে পেরেছে তখন নিশ্চয়ই সিরহানের কাছে কথাটা চলে যাবে। আপনি রুহিকে চেনেন কিভাবে? আরে তুমি বলো কি, চিনবো না? উনি তো আমাদের মেয়রের স্ত্রী। রুহি চমকে উঠল, অসহায় মুখ করে ইমরানের দিকে তাকালো। মনে মনে হলো এখন চোখ দিয়ে পানি পড়বে। ইমরান অস্বস্তি নিয়ে বলল, আপনি এমন করছেন কেন ম্যাডাম? কোনো সমস্যা হচ্ছে? আমি স্যারকে কি ফোন দিব? না না, রুহি জোরে চিৎকার দিয়ে উঠল। ইমরান কি হলো বুঝতে না পেরে হতবাক হয়ে যায়। রিনি রুহির অবস্থা বুঝতে পেরেই বলল, দেখুন, আপনি জিজুকে কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার একদিন কি আমার যতদিন লাগে। হোয়াট? কি বলছো এসব কিছু? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ ঠিকই আছে। এবার আপনি বের হন। আপনার লজ্জা করে না অন্যর বাসায় চলে আসতে? প্লিজ থামবি তোরা? দেখুন ভাইয়া, আমি জানি না আপনি কে, হয়তো আপনি আমায় দেখেছেন, কিন্তু দয়া করে আপনি সে মেহর সাহেবকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনি এখানে কেন? আমি তাকে ছেড়ে চলে এসেছি। কি? কিন্তু কেন? সে অনেক কথা, কিন্তু আপনি আমার এই উপকারটা করুন। আচ্ছা, আপনি যখন বলেছেন তাহলে আমি তাই করব, টেনশন করবেন না কোনো। আচ্ছা ঠিক আছে। হঠাৎই ইমরানের ফোনে একটা কল আসলো। সে রুহি আর রিনির দিকে তাকালো। সিরহান স্যার ফোন দিয়েছে? কি? কিন্তু কেন? আপনি প্লিজ ধরবেন না, ওনাকে বলবেন না আমার কথা। না, আপনি ধরবেন, তারা কি পরিকল্পনা করছে তা জানতে পারা যাবে। কিন্তু রিনি, উনি যদি কিছু বুঝতে পারে। থাম আগে, আপনি ফোনটা স্পিকারে দিন। হ্যালো ইমরান, তুমি কি তোমার বাড়িতে আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বাড়িতেই আছি। কিন্তু কি হয়েছে বলুন? তোমাদের ওখানে একটা মেয়ে আছে, শারিনদের ফ্রেন্ড, নাম রিনি। তুমি কি চেনো? ইমরান রিনির দিকে তাকালো। রিনি ইশারায় হ্যাঁ বলতে বলল, হ্যাঁ স্যার চিনি তো, কিন্তু কেন? না কিছু না, আমরা আসছি, তুমি রোডে থাকো, আর কাউকে জানানোর দরকার নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে ফোনটা কেটে দিল। তারপর ওদের দিকে তাকালো। বুঝছিস আমি কেন কল রিসিভ করতে বললাম? আপনি কে, যার জন্য মেয়র সাহেব আপনাকে এত কিছু বলল? আমি এখানকার চেয়ারম্যানের ছেলে, আর বাবা স্যারের দলের লোক। সেই সুবাদে আমার সাথেও স্যারের ভীষণ সখ্যতা আছে। ও আচ্ছা, কিন্তু এখন কি হবে? সিরহান তো এখানেও এসে আমাকে পেয়ে যাবে। না, পাবে না। চল আমরা নদীর কাছে যাই, ওখানে ঘাটে বসে থাকবো। আর মনে হয় না জিজু ওখানে যাবে। না, তুমি ওখানে যাবে না, আমাদের বাড়িতে চলো। তুমি ম্যাডামকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাও। আমি মাকে ফোন করে বলে দিচ্ছি তাড়াতাড়ি ছাদের রুমে দরজা খুলে দিতে। তুমি ম্যাডামকে নিয়ে ওখানে থাকবে। তারপর আমি যখন মেসেজ দিব তুমি তোমার বাড়িতে চলে আসবে, কারণ স্যার নিশ্চয়ই তোমাকে খুঁজবে, আর স্যারের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে। একটুও ঘাবড়াবে না, তাহলে স্যার সন্দেহ করতে পারবে। আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, কিন্তু সব ঠিকঠাক পারবো তো? পারতে হবে তোমাকে। আর একটা কথা, বাড়িতে আসার সময় তোমাদের গ্রামের কেউ দেখেছে? না তেমন কেউ না, শুধু ধান কাটার জন্য যে শ্রমিকরা এসেছে তারা দেখেছে। কারণ অত সকালে কেউ রাস্তায় ছিল না, তারা রোদ ওঠার আগেই কাটতে আসছিল তো। ও গুড, তাহলে ম্যাডাম আপনি চলে যান, আর তুমি আমার মেসেজের সাথে সাথে বাড়ি চলে আসবে। আচ্ছা। আপনারা আমার জন্য কত কিছু করছেন, আমি আপনাদের কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ থাকব। এখন এসব ইমোশনাল কথা ছাড়ো, যেতে হবে তো। আর আপনি চাচিকে ফোন দিয়ে বলে দিন। ওকে, আমি তাহলে বলছি। আর এখনই আসছি, স্যাররা আসলো বলে। কাকি আসি, পরে আবার আসবো। কিছু খেয়ে তো যা। না না এখন না, আল্লাহ হাফেজ বলি ইমরান চলে গেল বাইকে চড়ে। তাহলে চল আমরা যাই। হুম। বাড়ির পিছন থেকে ছোট একটা সাঁকো পেরিয়ে একটা হালকা গাছপালায় ভরা জঙ্গল পেরিয়ে তারা ইমরানদের বাড়ি পৌঁছায়। সামনে থেকে আসলে এত সময় লাগতো না, তখন 5 মিনিটের পথ। যেতে যেতেই রুহি বলল, আচ্ছা তোরা থাকিস বলাই, তাহলে এখানকার গ্রামের চেয়ারম্যান হয়ে ইমরানরা বরিশালের মেয়রের দলের লোক কীভাবে হলো? ও, তোকে তো বলা হয়নি, কাকাদের গ্রামের বাড়ি বরিশালে ছিল। কাকা কাকিকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু কাকার পরিবারটা মেনে নেয়নি, তাই তারা এখানে চলে আসে। এটা কাকির বাপের বাড়ি, তাতেও কাকা ঘর জামায় থাকতে রাজি হয়নি, তাই আবার জায়গা কিনে এখানে বাড়ি করেছে। তারপর রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। ভালো ভালো কাজ করার জন্য মানুষ অল্পতেই তাকে পছন্দ করতে থাকে।
আর তার নিজেরও ব্যবসা ছিল, তাই টাকার অভাবে হয়নি। এরপর তো সবাই তাকে চেয়ারম্যান পদের জন্য দাঁড়াতে বলে, কিন্তু আগে চেয়ারম্যান সে কিছুতেই তাকে দাঁড়াতে দিবে না, কারণ সে তাহলে সরকারের টাকা লুট্টিত করতে পারবে না। কিন্তু গ্রামের মানুষ তা হতে দেয়নি, তাই সবাই মিলে আগে যে চেয়ারম্যান ছিল তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে। এরপর তার পরিবারও রাতের আধারে পালিয়ে যায়। তারপর নির্বাচনে দাঁড়ালে কাকা চেয়ারম্যান হয়। 5বার তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে, কিন্তু কাকি একটু না করছিল রাজনীতি করতে। কিন্তু পরে কাকার আগ্রহ দেখে আর কিছু বলেনি। আর জিজুদের সাথে তাদের পুরনো সম্পর্ক, জিজুদের গ্রামের বাড়ি আর কাকাদের বাড়ি এক জায়গায়, তাই জিজুদের সাথে তাদের সম্পর্ক আছে। রাজনীতি তো করে, তাই তো। ওরে বাবা, এত কাহিনী! তুই কিভাবে জানলি? এখানকার সবাই জানে এসব কথা। আচ্ছা, এটা তো দাদার বাড়ি না? তাহলে তুই কাকা কাকি কেন বলছিস? আরে পাগল, কী যে বলিস! এটা এখানে আমাদের কেউ নেই। বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর আত্মীয়দের রোষের মুখে পড়ে মা। মামা বাড়ি দাদা বাড়ি কোথাও গিয়ে শান্তি পাচ্ছিল না। তারপর আমাদের 2 ভাই বোনকে তো বেঁচেই দিতে বলেছিল মামারা, কিন্তু মা সেটা উপেক্ষা করে পালিয়ে এখানে চলে আসে। তারপর কাকারাই আমাদের আশ্রয় দেয়, আর মাও তার সোনাদানা নিয়ে এসেছিল। এখানে আসার পর কাকির সাথে গ্রামের মহিলাদের জন্য কাজ করে, মানে বুটিকের কাজ, সেলাই, 3 পিস, নকশিকাঁথা, এসব কিছু। ও হ্যাঁ, তোকে তো বলা হয়নি। কাকি গ্রামে 35 জন মহিলাদের নিয়ে কাজ করে, তারপর সেগুলো অনলাইনে সেল করে। আর ইমরান ভাই অনলাইনে সবটা দেখাশোনা করে। আরও কয়েকজন ছেলে মিলে ডেলিভারি দিয়ে আসে। যেহেতু আমরা তাদের কেউই হয় না, তাই তাদের কাকা কাকি বলি। আর আমরা যে বাড়িতে আসি দেখছিস, ওটা ইমরান ভাইদের জায়গায়। মা তার কষ্টের টাকা জমিয়ে ওদের কাছ থেকে জমিটা কিনেছে। ও, তাহলে মনে হচ্ছে ওনারা খুবই ভালো মানুষ। কিন্তু তোরা বাবার খোঁজ করিসনি? হ্যাঁ, মা গিয়েছিল তো দাদা বাড়ি। তখন গিয়ে দেখে বাবা তার নতুন বউকে নিয়ে আসে। মা একা ছিল, তাই চুপচাপ চলে এসেছে। এসে কাকাকে জানালে সে তালাকের ব্যবস্থা করে এবং নগদ 3 লক্ষ টাকা আদায় করে। তারপর মামা বাড়ি গিয়ে মায়ের নামে যা কিছু আছে তা মামাদের কাছে চড়া মূল্যে বেচে দিয়ে আসে। যেহেতু গ্রামের জমি, তাই অত দাম নেই। মায়ের নামে অল্প কিছু ছিল, তা থেকে 2 লক্ষ বের হয়। তারপরে 5 লক্ষ টাকা মা ব্যাংকে রেখে দেয়। তারপর মায়ের অসুখের সময় যখন টাকার দরকার হয়, তখন সেটা ভাঙতে চাচ্ছিলাম, কিন্তু মা দিব্যি দিয়ে তা ভাঙতে মানা করে। আমাদের 2 ভাই বোনের ভবিষ্যৎ আছে এই ভেবে। তারপর তো তুই আমার কান্না দেখে টাকা দিলি, সেটা দিয়ে অপারেশন হয়। কিন্তু মা ইমরান ভাইদের আগে জানায়নি, তাই কাকি একটু রাগারাগি করেছে। তারপর হসপিটালের টাকা তারাও দিয়েছে। যাক, যা হয় ভালোর জন্য হয়। তোদের একটা পরিবার গেছে তো কি হয়েছে, পুরো গ্রাম তোদের পাশে আছে। হ্যাঁ, ঠিকই বলছিস। এই তো আমরা চলে এসেছি। কাকি, ও কাকি, দরজা খুলুন। এসছিস মা? আয় তাড়াতাড়ি ভিতরে আয়। ঝুমুর আছে, তোদের নিয়ে যাবে। আমার কাজ আছে। সিরহান আসবে নাকি? রুহি ঝুমুরকে দেখে ভয় পেল। সে যদি সিরহানকে বলে দেয়। রিনি তা দেখে বলে, তুই ওকে নিয়ে চিন্তা করিস না, ও এখানে কাজ করে। কাকিদের উপরে কিছু করলে কাকি ওকে দেখে নেবে, এত ভাবিস না তো। আচ্ছা। তখনই ইমরানের মেসেজ আসলো। শোন, ইমরান ভাই মেসেজ দিল, আমি যাই। আচ্ছা। কেমন আছো ইমরান? এই তো স্যার, ভালো। তাহলে চলুন যাওয়া যাক। আচ্ছা চলো। রিনিদের বাড়ির সামনে এসে সিনহানরা দাঁড়ালো। রিনি, এই রিনি, বাড়ি আসো? বের হতে হতে রিনি বলল, এত জোরে ডাকছো কেন ইমরান ভাই? সিরহানের দিকে চোখ ঘুরিয়ে বলে, এ কি জিজু, আপনি এখানে? রুহি কোথায় বলো? ও তোমার কাছে আছে, তাই না? এ মা, কী বলছেন আপনি? ও আমার কাছে কেন আসবে? আমি জানি রুহি বাসা থেকে চলে গেছে, আমাকে শারিন বলেছে। কিন্তু এর মানে এই নয় যে সে আমার কাছে আছে। আমি তাকে রাখতে পারিনি, এটা আপনার ব্যর্থতা। চুপ করো তুমি, প্লিজ চুপ করো। সত্যি করে বলো, রুহি কোথায়? আরে আজব তো, আমি কি জানি। সিরহান সিয়ামের দিকে ইশারা করে ভিতরে যেতে বলে। সিয়ামও দৌড়ে চলে যায়। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে হতাশ হয়ে বাহিরে চলে আসে। ইশারা করে ভাইকে বলে যে পাইনি। সিরহানও হতাশ হয়ে যায়, কিন্তু পরক্ষণে বলে, এখানে না আসে অন্য কোনো ঘরে থাকতে পারে। কোথাও তো একটা ঘাপটি মেরে আছে হয়তো। চল সবগুলো ঘর দেখি। ভাই, তোমার মাথা ঠিক আছে? মানুষ কী ভাববে তাতে? আই ডোন্ট কেয়ার, আমার সব ঘর দেখা চাই। স্যার প্লিজ, আপনি থামুন। এভাবে এত ঘর খোঁজাটা কি ঠিক হবে? এখানে অনেক মানুষ আছে, তারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার মনে হয় না তারা এখানে সার্কাস দেখতে এসেছে? আর ম্যাডাম এখানে নেই তো, তাকে তো আমি চিনি। আমি কি আপনাকে মিথ্যে বলতাম? এবার সিরহান একটু শান্ত হয়। এবার তাহলে আমাদের বাড়ি চলেন, কিছু একটা মুখে তুলে আসবেন। না, তা দরকার নেই। সিএম চল। স্যার প্লিজ। না, আমার অনেক কাজ আছে। তোমার বাবাকে আমার সালাম দিবে। হেঁটে কিছুদূর গিয়ে আবার ফিরে এসে রিনিকে বলল, ওর খোঁজ পেলে তুমি আমাকে জানাবে কিন্তু। আচ্ছা। আবার হেঁটে গিয়ে দৌড়ে এসে বলে, তোমাকে আমি বড় পুরস্কার দিব কিন্তু। আচ্ছা।
সিয়াম এবার কাছে এসে বলে, ভাই কি করছো তুমি? পাগল হয়ে গেছো? চলো এক্ষুনি। তারপর তারা চলে গেল। ইমরান আর রুহি দুজনেই দুজনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইমরান রিনি, যাক বাবা, অনেক কষ্টে পাঠাতে পেরেছি। হ্যাঁ, কিন্তু ম্যাডাম এমন কাজ করলো কেন? তারপর রিনি সব কিছু বুঝিয়ে বলল। বলো কি, এত কিছু হয়ে গেছে? কিন্তু তাদের দেখলে তো বোঝাই যায় না তাদের ভিতরে এত কিছু আছে। হ্যাঁ, আবার চলুন রুহিকে নিয়ে আসি। আচ্ছা চলো। কিন্তু সব ব্যাপারে তারা তাদের ছেড়ে থাকার সিদ্ধান্ত নিল। যেখানে নিজের সম্মান নেই সেখানে আমিও থাকতে পারতাম না। রুহি কিভাবে থাকে? সম্মান থাকলে জীর্ণ কুটিরেও একসাথে থাকা যায়, আর না থাকলে বড় অট্টালিকায়ও তা সম্ভব হয় না। কিন্তু স্যারকে দেখে মনে হলো সে খুব কষ্টে আছে। ম্যাডামকে অনেক ভালোবাসে বোধ হয়। কাছে থাকলে কেউই হীরার মূল্য বোঝে না, দূরে গেলে তাকে হাজার কোটি দামই মনে হয়। আপনার স্যারের অবস্থাও তাই হয়েছে। কিন্তু সমস্যা নেই, কয়েকদিন পর রুহিকে বলে যাবে আর মৃদুলা আপুকে বিয়ে করে নেবে। পুরুষ মানুষ তো, আবার নারী সঙ্গ ছাড়া থাকতে পারে না আর কি। এটা তুমি ভুল বললে। বহু পুরুষ এক নারীতে আসক্ত হয়। একটু আস্তে স্বরে বলল, যেমন আমি। হ্যাঁ, কিছু বললেন? কই না তো, তাড়াতাড়ি চলো, ম্যাডামকে নিয়ে আসি। আচ্ছা চলেন। ইমরানের বাড়িতে যাওয়ার পর ইমরানের মা সায়রা বেগম তাকে জিজ্ঞেস করে, কী রে, তুই একা? শিরহান কোথায়? সে চলে গেছে মা, কি যেন তাড়া আছে। ও কিন্তু আমি যে এত কিছু রান্না করলাম, মেহমান আছে, তাদের নিয়ে খাই চলো। তখনই রিনি বলে ওঠে, এ মা, না না কাকি, মা ও বাড়িতে রান্না করেছে, এখানে খেলে মার ভাত তরকারি সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা না খাস, কিন্তু আমি বক্সে ভরে দিচ্ছি, নিয়ে যা। আজকে তোর পছন্দের চিংড়ি মাছ রান্না করেছি, খাবি কিন্তু। কথাটা বলে সায়রা বেগম চলে গেল সব কিছু নিয়ে আসতে। তারপর 3-4টা বক্স ভরে সব কিছু নিয়ে এসেছে। একে কাকি, আমি এত কিছু নিব কিভাবে? তোর নিতে হবে না, ইমরান দিয়ে আসবে। ততক্ষণে ইমরান রুহিকেও ডেকে নিচে নিয়ে আসলো। তারপর ইমরানের মায়ের সাথে কথা বলে তারা চলে যায়। রাস্তায় চলতে চলতে রুহি বলল, ইমরান ভাই, একটা কথা বলবো। একটা কেন, হাজারটা বলুন ম্যাডাম। উফ, আগে এই ম্যাডাম প্যাডাম বাদ দিন, এসব আমার পছন্দ না। আমি আপনার ছোটো বোনের মতো। আচ্ছা, আপনি আজকে বিকেলে আমাকে একটা ফোন এনে দিবেন, আমি টাকা দিয়ে দিব। এ আর কঠিন কি? আচ্ছা নিয়ে আসবো। তখনই রিনি বলে, রুহি, জিজু ভালো নেই রে, আমার কিছু করার নেই। আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে পারবো না। তার এই সাময়িক কষ্ট কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন মৃদুলাকে নিয়ে তার নতুন জীবন শুরু হবে। এভাবে বলিস না, তাকে মেন্টালি আনস্টেবল লাগছে। মৃদুলাকে পেয়ে তার মেন্টাল হেলথ ঠিক হয়ে যাবে। ইমরান রিনি দুজনেই বুঝলো একে একে বুঝিয়ে কোনো লাভ হবে না। একবার তুই বেবির কথা ভাব। আমার বেবি আমার কাছে ভালো থাকবে, কোনো অসুস্থ পরিবেশে নয়। কিন্তু বাবারও দরকার আছে, কিন্তু তাদের। যে বাবা তার কথা জানেই না, তার কোনো দরকার নেই। তারপর সবাই চুপ হয়ে গেল। রিনির বাড়িতে গিয়ে ফ্রেশ হতে খেতে বসলো। আর ইমরানকে 15,000 টাকা দিল। তারপর ইমরান চলে যায়। খাওয়ার পর সবাই ভাত ঘুম দিল। রুহি এপাকে রিনির ফোনটা নিয়ে একটা নাম্বারে ফোন দিল। রুহি, কোথায় তুমি? কালকে থেকে কোনো খোঁজ খবর নেই। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। স্যার, আমি ঠিক আছি, আপনি প্লিজ এতটা উত্তেজিত হবেন না। ওকে ফাইন। তুমি তো জানো রুহি, তুমি আমার রিসার্চের কত বড় অংশ। তাই তো আমার কোনো খবর নেই তা আমি মানতে পারলাম না। স্যার, সব কিছু ঠিক আছে। আমি আগামী 1 মাসের মধ্যে ইউএসএ আসছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি পিএইচডি এর সুযোগ পেয়েছি। এবার আমার রিসার্চ আরও অনেক দূর যাবে স্যার। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা সফলতার মুখ দেখতে পাবো। ওয়াও, দ্যাটস গ্রেট মাই ডিয়ার। এর জন্য তুমি আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। তুমি এসে অবস্থায় আমার বাসায় থাকবে। আমার সব কিছু এখানে সেট আপ করা আছে। তোমার রিসার্চে কোনো রকম সমস্যা হবে না। নো স্যার, এটা কি করে হয়? আমি স্কলারশিপ পেয়েছি, আমার থাকতে কোনো অসুবিধা হবে না। রুহি, এখানে থাকার কোনো বিষয় না, রিসার্চটাই হচ্ছে আসল। তাই আমি কোনো কথা শুনতে চাই না। তুমি তন্ময়কে বলে সব কিছু ঠিক করাচ্ছি আমি। ওকে স্যার। তারপর ফোন কেটে দিল। রুহি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা ব্লক করে পিছনে ঘুরতে চমকে যায়। কী রে, তুই এখানে ঘুমাসনি? নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী, গোল্ড মেডেল পাওয়া ছাত্রী, সিজিপিএ 4/4, অনার্স 2য় বর্ষ থেকে রিসার্চের সাথে যুক্ত। তাও আবার ভবিষ্যতে পৃথিবীতে হানা দেওয়া অতিমারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষেধক আবিষ্কারের 80% কাজ তোর নিজের করা। কি তাই তো? সায়েন্টিস্ট মিসেস প্রতিভা খান রুহি, যাকে উপমহাদেশের সবাই অনন্যা ইসলাম নামে চিনে।
তোর আরও ছোট ছোট আবিষ্কার ধানের জমিতে কীভাবে পোকাকে ধ্বংস করা যায় তাও গাছে বা মাটির কোনো ক্ষতি না করে, যার নাম অক্সিস। আবার মশা মারার জন্য ম্যালিক্সা আবিষ্কার, যার কোনো পরিবেশে বা মানুষের শরীরে পড়বে না, আরও কত কী। এসব কথা তুই কীভাবে জানিস? আমি জানবো না তো কে জানবে রুহি? সেই কলেজ থেকে তোর সাথে একসাথে আসি। মাঝে ভার্সিটিটা আলাদা ছিল, তুই প্রাইভেটে আমি পাবলিকে, কিন্তু তারপরেও আমরা ঢাকায় একসাথে থাকতাম। এখন বল তুই তুই নিজেকে পৃথিবীর সামনে কেন তুলে ধরছিস না? তুই এত মেধাবী হওয়ার পরে ওই বাড়িতে 2.5 বছর ধরে পড়ে আছিস কেন রুহি? আমি চাই না আমার কথা কেউ জানুক। আমি জানি না তুই এত কথা কিভাবে জানলি, কিন্তু এসব প্লিজ কাউকে বলিস না। সময় হলে ঠিকই আমি সবার সামনে আসব। কেন এমন করছিস রুহি? ভালোবাসিস তুই তোর মেয়র সাহেবকে, কিভাবে তাকে ছাড়া থাকবি? আমি মানছি তোর কাছে তোর রিসার্চ ইম্পর্টেন্ট, কিন্তু জিজু তোকে ছাড়া পাগল হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। তুই এত চাপা কেন রুহি? তোর মনের কষ্টগুলো আমাকে খুলে বল। বলবো, তোকে সব বলবো, শুধু আমাকে কিছু গুছিয়ে উঠতে দে। যাওয়ার আগে তোকে সব বলে যাব। আচ্ছা, এখন এত প্রেশার নিস না, একটু ঘুমিয়ে নে। ইমরান ভাই রাতে আসবে। তারপর তারা দুজনেই চলে গেল ঘুমাতে। কোথায় গিয়েছিলি তোরা? সিরহান কিছু না বলে চলে যাচ্ছে দেখে সিয়াম বলল, একটু কাজ ছিল বড় মা। দুজনের একসাথে কী কাজ? আর তোর হসপিটাল নেই সিয়াম? হ্যাঁ, যাবো এখন। আমি রেডি হয়ে আসছি। রাতে অপারেশন আছে 5টা। আচ্ছা আয় তুই। রুমে গিয়ে দেখলো জহি উদাস দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। সিয়ামকে দেখে তার কাছে এসে বলল, আফুর কোনো খোঁজ পেয়েছ? তোমরা তো গিয়েছিলে তাই না? হ্যাঁ, কিন্তু পাইনি। কেন, তোমরা কি ভালো মতো খোঁজোনি? আপু যাওয়ার মতো কোনো জায়গা নেই? তা তো জানো বলো। আমাদের তো নানু বাড়িও নেই যে আপু সেখানে যাবে। দেখো, আমরা অনেক চেষ্টা চালাচ্ছি, পেয়ে যাবো ইনশাল্লাহ। খেয়েছো তুমি? একটু টেনশন করো না, তাহলে বেবির ক্ষতি হবে। টেনশন তো এসেই যাই, যখন ছিল তখন পাত্তা দাওনি, এখন বলে কিছু করারও নেই। এভাবে বলো না প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এসব কথা এখন বাদ দাও, খেয়ে ঘুমিয়ে পড়াও। আমার আসতে হয়তো দেরি হবে। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যাই। জহির আর কিছু বলারও থাকে না। কিছুক্ষণ পর সিএম বেরিয়ে আসলে রেডি হয়ে নিচে চলে যায়। আলবিকে ফোন দিয়ে বলে, আজকে আমি না আসা অবধি তুমি ভাইয়ের সাথে থাকবে, 1 সেকেন্ডের জন্য কোথাও নড়বে না। ওকে স্যার, ম্যাডামের দেওয়া কথা আমি রাখবো। গুড। কিছুক্ষণ পরে বাড়ি চলে এসো। অন্যদিকে রুহির মায়ের কান্না থামছেই না, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। আকরাম খান তাকে শুতে গেলে তাকে সরিয়ে দিচ্ছে সে। কি করলে তুমি? এত কাঁদে না কি কেউ? গেছে তো গেছে, আপদ বিদায় হয়েছে। যাও এখন তুমি। কোনো কথা আমি শুনতে চাই না তোমার কথা। এত নাটক করার কি আছে? একে বলে মাসের মায়ের পুত্র শোক। তোমার এই কান্না 2 দিনের বেশি টিকবে না, আমি জানি। তাই নিজেকে কষ্ট দিও না, আমার কাছে এসো। আমার কথা কি তোমার কানে যায় না? চলে যেতে বললাম তো। সব ওই শয়তান মেয়েটার দোষ। এত দিন সামনে থেকে জ্বালিয়েছে, এখন দূরে গিয়েও চালাবে। বাপের সাথে এটাকেও মারলে ভালো হতো। মাঝখান থেকে আমার মেয়েটার কপাল পড়ল। একটা সামান্য ডাক্তারের সাথে বিয়ে দিয়ে দিল, যেখানে আমার সাথে কত কুটিপুতির উঠা বসা। বলে দরজা ধাক্কা দিয়ে বাহিরে চলে গেল। মুনমুন খান তার যাওয়ার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। ও শিহাব, শরীরে টাচ করা ছাড়া কি কিছুই বোঝো না তুমি? কবে বিয়ে করবে আমাকে বলো? শিহাব বিরক্ত নিয়ে বলে, শুধু বিয়ে বিয়ে করো কেন? একটু তো লাইফটা এনজয় করতে দাও, তারপর না হয়। এত চিন্তা কেন করছো? বিয়ে বিয়ে আমি তোমাকেই করব। কিন্তু সিরহানের টাকা পয়সা আনা, উফ। তুমি যা করো তাতে আমার কোনো প্রবলেম নেই। তোমার 10টা বিয়ে হলো, তুমি আমার। সত্যি 100%। এবার তুমি আমার কাছে এসো, আমাকে এনজয় করতে দাও। তারপর মৃদুলা আর শিহাব চলে গেল অবৈধ সম্পর্কের মধ্যে। স্যার, আপনি কোথায় যাবেন এখন? পার্টি অফিসে চলো, আজকে অনেক কাজ আছে। মন্ত্রী সাহেব আসবে আজকে, ওখান থেকে কখন বের হতে পারি জানি না। আচ্ছা চলুন। মৃদুলা বেবি, কোথায় তুমি? সিরহান বাড়ির ভিতরে আসার মধ্যে 2জন বয়স্ক নন্নারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রমণী অতিবি স্মার্ট একজন, আর পুরুষ লোকটিকে দেখলে মনে হয় বিলিতি মানুষ। তার পোশাক আশাক হাবভাব কিছুই বাঙালির মধ্যে পড়ে না, অথচ তিনি এই দেশীয় মানুষ। বিলেত গিয়ে নিজের গোড়া বলে গেছেন। ও সিরহান, মাই সান, হাউ আর ইউ? ভালো, আপনি কেমন আছেন? এতক্ষণে বাড়ির সবাই এসে একসাথে জড়ো হয়েছে। আপনারা থাকুন তাহলে, আন্টি আমার কাজ আছে, আমি আসছি। না না, তুমি গেলে কি করে হয়? তোমাকে নিয়েই তো যত কাজ। তা কী কাজ শুনি? তোমার আর মৃদুলার বিয়ের ব্যাপারে। সিরহান ব্রুকুসকে ওনার দিকে তাকালো, তারপর বাঁকা হেসে বলল, আপনার মেয়ে তো বাড়িতেই নেই। আগে সে আসুক, তারপর না হয় এ নিয়ে কথা বলবো। বেবি একটু পরেই চলে আসবে, আগে আসুক।
আর আমিও বাড়িতে আসি, তারপর না হয় এ নিয়ে কথা বলা যাবে। বলে কাউকে কিছু না বলেই চলে গেল। সন্ধ্যা 7টা। মৃদুলা তখন খুশি মনে নাচতে নাচতে বাড়ির ভিতরে ঢুকলো। আজকে দিন তার ভালোই গেছে। ড্রয়িং রুমে আসতে মাকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুক্তা আহমেদও আহ্লাদে তাকে জড়িয়ে ধরে। মম, তুমি কখন আসলে? এসেছি তো সেই বিকেলে, কিন্তু তোমার কোনো খবরই নেই। উফ সরি, আগে আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। ওকে ওকে চলো। মাহমুদা খানমও তাদের যেতে দেখে চা করতে গেলেন, ওদের সাথে মিলে আড্ডা দিবে তাই। এবার বলো মম, তুমি আমার ফোন পাওয়ার সাথে সাথে চলে আসলে কেন? তো কি করব, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমারই তো সব করতে হবে তাই না? এবার বলো, ওই আপদ তাড়ালে কি করে? খুবই সিম্পল, আমি পার্টিতে ওর পিছনে কিছু বখাটে ছেলে লাগিয়ে দিয়েছি, আর গেস্টদের সামনে সিরহানকে দিয়ে ওকে ইচ্ছে মতো অপমান করিয়েছি। এই তো, এসব দেখে এসে চলে গেছে। বাহ, আমার মেয়ে তো আমার মতোই বুদ্ধি তাহলে। এসব তো করতেই হতো মা, এত বড় প্রপার্টি আর এত বড় প্যালেস আমি ওই মেয়েকে ছেড়ে দেই কী করে তুমি বলো তো? হ্যাঁ ঠিকই বলেছিস, ওর তো থেকেও কিছু নেই। তারপর আস্তে আস্তে এই পুরো প্রপার্টি আমার নামে করে নিব, আর সিরহানকেও আমার বসে নিয়ে আসব। তারপরে এবারের এক একটা কিটকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। অনেক সহেছি ওই রুহির জন্য, আর না, বিশেষ করে সারিন, ও বেশি উঠতো। ওকে দিয়ে যদি আমি প্রতিতাবৃত্তি না করাই তো আমার নামও মৃদুলা না। কি, তোমরা এত খারাপ? এই তোমাদের আসল চেহারা? তোমাদের জন্য আমি রুহির মতো মেয়েকে এই বাড়ি থেকে 1000বার বের হতে বলেছি। আমি হীরাকে কাজ ভেবে আর কাজকে হীরা ভেবে কত বড় ভুলটাই না করলাম। হায় আল্লাহ, রুহি কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে? এ মুখ আমি সিরহানকে কিভাবে দেখাবো? আন্টি আন্টি, তুমি যা শুনেছ তার সবটাই বল, তাই না বলো মম? মৃদুলা ব্যস্ত স্বরে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মাহমুদা, তুই কী শুনেছিস তার কোনো ঠিক নেই। তোর বয়স হয়েছে তো? আমি একদমই ঠিক শুনেছি। তোরা আমার সংসারটা শেষ করতে এসেছিস, দুই ডাইনি মিলে। হ্যাঁ হ্যাঁ, আমরা সব শেষ করে দিব, কিন্তু তার আগে তোমাকে বাঁচতে দিব না, কারণ তুমি বেঁচে থাকলে তো আমি এসবের কিছুই পাবো না। তুমি তো আমাদের সব কথা শুনেছ তাই না আন্টি? তখনই মুক্তা আহমেদ একটা ওড়না এনে মাহমুদা খানমের মুখটা বেঁধে দেয়। মৃদুলা হাত বাঁধে আরেক ওড়না দিয়ে। তারপর মৃদুলা তার মা মাহমুদা খানমের চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে পরপর 5টা বাড়ি দেয়। তখনই মাহমুদা খানমের মাথা পেটে রক্ত বের হয় আর সে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। তখনই কারো পায়ের শব্দ শুনে তারা ওড়না দুটো খুলে পেলে আর বোতল থেকে তেল ঢেলে সারা ফ্লোরে মেখে দেয়। তারপর আন্টি আন্টি বলে জোরে চিৎকার করে। আন্টি প্লিজ চোখ খোলো আন্টি, আন্টি কথা বলো। মা কি হয়েছে? আমার মায়ের কি করেছো তুমি? বিশ্বাস করো সিরহান, আমি কিছু কিন্তু করিনি। সিরহান জোরে আলবিকে ডাক দেয়, তাড়াতাড়ি সিয়ামকে ওটি রেডি করতে বলো কুইক। আলবি ফোন দিয়ে বলে আর দুজনে ধরে মাহমুদা খানমকে নিয়ে যায়। এতক্ষণে সবাই সবটাই জানতে পেরেছে। সারিনা জুহি তো ভয়তে সিটিয়ে আছে, এত রক্ত আগে কখনো দেখেনি। সিরহান, আলবি আর সালাম আহমেদ মাহমুদা খানমকে নিয়ে চলে গেছে। সিয়াম তাড়াতাড়ি নিয়ে যেতে বলছে। বাড়িতে শুধু মহিলারাই আছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম কাটা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।